আসসালামু আলাইকুম। ডক্টর খালেদা এদিব, কনসালটেন্ট অফ রিজেনারেটিভ মেডিসিন, ইউরোপিয়ান ওয়েলনেস, ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। 5 মিনিট পরে লাইভে আসলাম, যেহেতু মাগরিবের ওয়াক্ত ছিল। আশা করি মাগরিবের নামাজ সবাই শেষ করে আমরা লাইভে যোগদান করতে পারবো। আরেকটু 5 মিনিট বা 2-3 মিনিট সময় নিয়ে নিই লাইভে সবাইকে যোগদান দেওয়ার জন্য। আমার মনে হয় অনেকেই যোগদান করে ফেলেছেন লাইভে। আজকে স্যাটারডেতে, প্রথমে আমি দুঃখিত যে স্যাটারডেতে আজকে আমার রেগুলার লাইভ এভরি অল্টারনেটিভ স্যাটারডেতে আমি আমার এই ফ্যান পেজ থেকে ডক্টর খালেদা এদিব বিনতে আবদুল্লাহ এই পেজ থেকে দিনের বেলা 3টা বা 4টার দিকে লাইভ করি, কিন্তু সঙ্গত কারণে আজকে আমি আমার লাইভটি সন্ধ্যাবেলা শুরু করেছি। সো আশা করি সবাই যোগদান করতে পারবেন এবং সন্ধ্যাবেলা অনেকেই ফ্রি থাকেন, এই কারণেই আসলে টাইমটা চেঞ্জ করার কথা মাথায় এসেছে। সো সামাদ চৌধুরী অলরেডি জয়েন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। উনি অনেক ধন্যবাদ জানিয়েছেন লাইভের জন্য। অনেকেই জয়েন করেছেন। আমি শুরু করে ফেলছি আমার লাইভটি। আসলে আজকে আমার লাইফের টপিক একটু অনেকদিন পরে এই টপিক নিয়ে কথা বলা, সেটা হচ্ছে ডায়াবেটিস। সো শুধু ডায়াবেটিস না, আমার আজকে মেইন টপিকটা হচ্ছে ডায়াবেটিসের সাথে অ্যাসোসিয়েটেড যে ডিজিজগুলো বা কমপ্লিকেশনসগুলো অ্যারাইজ করতে পারে, এগুলো নিয়ে কথা বলা। সো ডিরেক্টলি ডায়াবেটিস নিয়ে ওভাবে হয়তো বা কোনো কথা বলছি না, তবে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এখানে ইনবক্স করতে পারেন, আমরা পরবর্তীতে আপনাকে মেসেজ করে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরটি দিব। সো আমি ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস নিয়ে প্রচুর ভিডিও করেছি। লাইভের শুরুতে একটু বলে নেই যে আমার একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, ডক্টর খালেদা এদিব। আপনারা সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে বিভিন্ন ডিজিজ সম্পর্কে তার বিস্তারিত আলোচনা এবং অ্যাডভান্স যে ট্রিটমেন্ট রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে করছি আমরা, এগুলো দেখতে পারেন। ইডব্লিউ ভিলা মেডিকাল পেজে আরও কিছু অ্যাডভান্স আমি ছাড়া আরও কিছু ডক্টরের অনেক উপদেশ আছে, সেখানে যেতে পারেন। এবং ডক্টর খালেদা এদিবের পেজ ছাড়াও ডক্টর খালেদাস চেম্বার নামে আমার আরেকটি পেজ আছে, সেখানেও কিন্তু আপনারা অনেক ভিডিওস পেতে পারেন, অনেক লাইভ শো। আমি যদিও চেষ্টা করি দুটোতেই শেয়ার করার সব কিছু। সো আমি আমার ওই পেজটাতে আমার এই লাইভটি শেয়ার করে নিচ্ছি, সো দ্যাট আমার ওই পেজের যে ভিউয়ার্স আছেন তারাও দেখতে পাচ্ছেন। সো আমার যে টপিক ছিল আজকে খুবই সিম্পল টপিক, কমন জিনিস, যে ডায়াবেটিস অ্যান্ড কমপ্লিকেশনস। কিন্তু আমরা যেটা করি, কেন আমি আজকে টপিকটা চুজ করেছি, তার উদ্দেশ্য হচ্ছে ডায়াবেটিস নিয়ে প্রচুর পেশেন্ট আমাদের এখানে আসেন এবং ডায়াবেটিস নিয়ে প্রচুর চিন্তিত পেশেন্টস আমাদের এখানে আসেন। কিন্তু ডায়াবেটিস নিয়ে যে জিনিসটা নিয়ে তারা চিন্তা করেন সেটা হচ্ছে অনলি ব্লাড সুগার। সো ব্লাড সুগার কন্ট্রোল কিভাবে হবে, এটা একটা ডায়াবেটিক পেশেন্টের সবচেয়ে বড় চিন্তা থাকে অথবা ওয়ারিনেস থাকে। কিন্তু আমরা যেটাতে খুব বেশি গুরুত্ব দেই সেটা হচ্ছে ডায়াবেটিসের একটি পেশেন্টের যদি ব্লাড সুগার শুধু কন্ট্রোল থাকে উইথ মেডিসিন অথবা উইদাউট মেডিসিন অথবা উইথ ইনসুলিন, সেটাই কিন্তু একমাত্র সমাধান না ডায়াবেটিস কন্ট্রোল করার। আমি আমার প্রতিটি লাইভে, প্রতিটি প্রোগ্রামে এই কথাটি বারবার বলি, ব্লাড সুগার কন্ট্রোল করাই ডায়াবেটিসের একমাত্র উদ্দেশ্য নয়। ডায়াবেটিসের উদ্দেশ্য হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোল করার পাশাপাশি আমাদের যে ভাইটাল অর্গানগুলো আছে শরীরের, যেরকম লিভার, হার্ট, কিডনি, লাংস, ইন্টেস্টাইন, মেমোরি, ব্রেইন বলতে বুঝাচ্ছি। সো এই জিনিসগুলো কিন্তু ডায়াবেটিসের সাথে সাথে অনেক বেশি অ্যাফেক্টেড হয়। সো এই জিনিসগুলো সেফ আছে কিনা এটা জানাটা খুবই প্রয়োজনীয়। এই জন্য আমার আজকের টপিক ডায়াবেটিস এবং তার বিভিন্ন কমপ্লিকেশনস নিয়ে। সো আমরা জানি যে ডায়াবেটিস হলে আসলে কি আরও বিভিন্ন অসুস্থতা হবার সম্ভাবনা থাকে, সেটা নিয়ে আমার আজকের লাইভ। ডায়াবেটিস হলে সাধারণত যেসব ডিজিজ হওয়ার সম্ভাব্য আছে সেগুলো নিয়ে আমি একটি পরেরটি আছে কথা বলবো। প্রথমে যেটি খুব কমন আমরা পাই ডায়াবেটিস হলে যে প্রবলেমটা পেশেন্টের হয় সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ।
সো ক্রনিক কিডনি ডিজিজ যাদের হয় তাদের দেখা যায় যে হয় ডায়াবেটিস আছে, অথবা যাদের ডায়াবেটিস আছে তাদেরকে আমরা দেখি কিডনি ফাংশন কম্প্রোমাইজড হয়ে গেছে, যেটাকে আমরা সিকেডি বলি সংক্ষেপে। সো সিকেডি ডেভেলপ করা ডায়াবেটিস পেশেন্টদের খুবই কমন এবং খুবই আমি বলবো কমপ্লিকেটেড একটা সিচুয়েশন, যেটা কিনা ব্লাড সুগার বেশি থাকার চেয়ে অনেক বেশি ভয়াবহ। আমি আমার লাইফের মাঝে মাঝে যদি কোনো প্রশ্ন আসে একটু প্রশ্ন নিয়ে নিব। সামাদ চৌধুরী প্রশ্ন করেছেন, কি ধরনের রাসায়নিক খাবারের সাথে মিশিয়ে মানুষকে খাওয়ালে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, জানানোর অনুরোধ রইল। একটি ভিন্ন ধর্মী প্রশ্ন। আমি আমার আজকে লাইভের টপিকটি শেষ করে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু একটু ভিন্ন ধর্মী প্রশ্ন। এনিওয়েজ, সো যেটা বলছিলাম যে কিডনিটাকে সেফ রাখা এটা খুবই জরুরি ডায়াবেটিস পেশেন্টদের জন্য। দীর্ঘদিন ডায়াবেটিস যাদের আছে তাদের ব্লাড সুগার উইথ মেডিসিন অথবা ইনসুলিন যদি কন্ট্রোলেও থাকে, তাহলেও দেখা যায় যে কিডনি এফেক্ট হয়। বিকজ ডায়াবেটিস ইজ অ্যাবাউট মেটাবলিজম। মেটাবলিজম যদি বডিতে ভালোভাবে না হয়, তাহলে আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে ওইটা ব্যাহত হয়, এবং এই প্রবাহমান রক্ত ব্যাহত হলে কিডনি এমন একটি অর্গান যেখানে ব্লাড সার্কুলেশন বা রক্তের প্রবাহ বা রক্তের সঞ্চালন অনেক বেশি। তো যখন এই রক্ত সঞ্চালন ব্যাহত হয়, তখন কিন্তু সবচেয়ে আগে যে অর্গানটি এফেক্ট হয় সেটি হচ্ছে কিডনি, কারণ এটি অনেক বেশি ভাস্কুলার একটি অর্গান। ভাস্কুলার অর্থ এখানে রক্ত সঞ্চালন অনেক বেশি এবং এখানে অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম রক্ত নালী রয়েছে। সাইফুল হাওলাদার প্রশ্ন করেছেন, আজকে কি বিষয়ে আলোচনা হচ্ছে? আজকে ডায়াবেটিস হলে মানুষের কি কি কমপ্লিকেশন হতে পারে এবং সেগুলো নিয়ে কতখানি আমাদের ওয়ারিড থাকা উচিত, এটা নিয়ে আলোচনা হচ্ছে। সাইফুল হাওলাদার সাহেব, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। সো আমি যেটি বলছিলাম যে কিডনি সবচেয়ে আগে এফেক্ট হয়। সো কিডনি এফেক্ট মানে আমরা কিভাবে বুঝবো? এটি একটি ডক্টরের সাথে যারা নিয়মিত কনসালটেশনে আছেন, ডক্টররা সবসময় ডায়াবেটিক পেশেন্টদের কিডনিটাকে দেখে নেন বা কিডনিটাকে আমি বলবো যে অবজার্ভ করেন। কিডনি ফাংশন টেস্ট যেগুলো আছে, ক্রিয়েটিনিন, অ্যালবুমিন প্রোটিন রেশিও, তারপরে অ্যালবুমিন গ্লোবিন রেশিও, দেন হচ্ছে ইজিএফআর, এগুলো সবই কিডনির অবস্থা বোঝাতে হেল্প করে। তবে এগুলি সবই তখনই বোঝা যায়, ক্রিয়েটিনিন বেশি অনেক পরে হয়। তার আগে প্রথম মানুষ শুরুটা কোথা থেকে হয়? কিডনির সমস্যা শুরুটা হয় কিডনি রক্ত সঞ্চালনের সমস্যা থেকে, রক্ত প্রবাহের সমস্যা থেকে। এখান থেকে কিন্তু কিডনির সমস্যাটা শুরু হয়। সো ক্রিয়েটিনিনটা অনেক পরে বাড়ে। সো এই জিনিসটা যদি কেউ আগে একটু জানতে চান, যারা বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট আছেন, তাদের জন্য আমার হাইলি সাজেশন যে এখন আসলে সায়েন্স অনেক এগিয়ে গেছে এবং বাংলাদেশ অনেক নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এই সায়েন্সগুলোকে বাংলাদেশে নিয়ে এসেছেন। সেরকম আমি যেখানে আছি ডব্লিউ মেডিকাতে এরকম একটি ডিভাইস আছে যেটাকে আমরা বলি বায়োমেডি পালস। তার মাধ্যমে কিন্তু আমরা ব্লাড টেস্ট অথবা কিডনির আদার ফাংশন টেস্ট ছাড়াই কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা এটা আগে থেকেই বুঝতে পারি। এই টেস্টের মাধ্যমে কিডনিতে রক্ত প্রবাহ বা রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা এই জিনিসটা বোঝা যায়। এটা কিন্তু হাফ অ্যান আওয়ারের একটি টেস্ট এবং এই টেস্টের মাধ্যমে শুধু কিডনি নয়, বডির যে ভাইটাল অর্গানগুলো ডায়াবেটিস হলে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে সবগুলো অর্গান, হার্ট, লাং, ইন্টেস্টাইন, ব্রেইন, মেমোরি, এগুলো সবই বোঝা যায় যে এগুলোর ব্লাড ফ্লো কেমন আছে। যে কোনো একটা অর্গান যখন অ্যাফেক্টেড হয় অথবা ফাংশনটা কমতে শুরু করে, তার প্রথম লক্ষণই হচ্ছে ব্লাড ফ্লো ঠিক মতো না থাকা। এটা আমরা সবাই বুঝি। হার্টের ক্ষেত্রে এটা অনেক আর্লি বোঝা যায়, কারণ হার্টের ব্লাড ফ্লো না থাকলে হার্ট অ্যাটাক হয়ে যায়। কিডনির ক্ষেত্রে বা অন্যান্য অর্গানের ক্ষেত্রে এগুলো একটু দেরি হয়, বিকজ সহজেই এগুলো অ্যাটাকের কোনো সিমটমস নেই এবং বোঝা যায় না। তখন বোঝা যায় যখন ডিজিজ প্রোগ্রেশন শুরু হয়ে যায়। সো ডায়াবেটিক পেশেন্টের জন্য আমার প্রথম যে সাজেশন, তাদের প্রত্যেকের উচিত এখন বর্তমানে বাংলাদেশে যে অ্যাডভান্স সায়েন্স চলে এসেছে তার মাধ্যমে আপনার বডির ভাইটাল অর্গানগুলো ভালো আছে কিনা এগুলো একটু জেনে নেওয়া। একজন সাইফুল হাওলাদার প্রশ্ন করেছেন, ঘন ঘন প্রস্রাব হলে কি ডায়াবেটিস বলে গণ্য হবে? ঘন ঘন প্রস্রাব কি কারণে হয়? না, ঘন ঘন প্রস্রাব আমি ডায়াবেটিসের কোনো রকমের
কি ডায়াবেটিসের কোনো রকমের লক্ষণ আজকে বলিনি, তবে আগে বলেছি যে ঘন ঘন প্রস্রাব, রাতের বেলা ঘুম ভেঙে ঘন ঘন প্রস্রাব হওয়াটা ডায়াবেটিসের অন্য একটি প্রধান লক্ষণ বা অনেকগুলো লক্ষণের একটি লক্ষণ। কিন্তু সবসময় এর মানে এই নয় যে ঘন ঘন প্রস্রাব হলেই ডায়াবেটিসের লক্ষণ। অনেক সময় ইউরিন ইনফেকশন হলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। পুরুষদের 40-এর পরে যেটা হয়, প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জড হয়ে যায়, তখন প্রস্রাব ধরে রাখা কষ্ট হয়, তখনও ঘন ঘন প্রস্রাব হতে পারে। তো এটি একটি লক্ষণ। যদি কারো এই লক্ষণ দেখা দেয় তাহলে বাকি লক্ষণগুলো আছে কিনা এবং দেরি না করে ডক্টর কনসালটেশন নিয়ে প্রমাণ করে ফেলুন যে আপনার ডায়াবেটিস আছে কিনা। এটি অনেকগুলো লক্ষণ একটি লক্ষণ, কিন্তু এটার মানে এটা না যে ডায়াবেটিস। তালুকদার বুলবুল প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি দক্ষিণ কোরিয়া থেকে দেখছি, চুল পড়া নিয়ে একটি ভিডিও বানানো অনুরোধ রইল। অনেক ধন্যবাদ দক্ষিণ কোরিয়া থেকে সংযুক্ত হয়েছেন তালুকদার বুলবুল। আসলে চুল পড়া এবং স্কিন, হেয়ার এগুলো রিজেনারেটিভ মেডিসিনের আন্ডারে পড়ে, কিন্তু বাংলাদেশে আমরা এটা আসলে ভাগ করে নিয়েছি যে এগুলো আমরা রিজেনারেটিভ মেডিসিন থেকে আমরা শুধু ক্রনিক ডিজিজগুলো দেখছি, আর এই চুল পড়া এবং স্কিন এবং হেয়ার ডার্মাটোলজিস্টরা দেখছেন। তারপরেও আমি আপনার অনুরোধ রাখার জন্য একদিন হেয়ার ফলের বিভিন্ন কারণগুলো নিয়ে লাইভে আসবো। ধন্যবাদ আমাকে একটি সাজেশন দেবার জন্য। সাইফুল হাওলাদার আবার প্রশ্ন করেছেন, আমার বয়স 27, ডায়াবেটিস নেই, কিন্তু ছোটবেলা থেকেই ঘন ঘন প্রস্রাব হয়, এর কারণ কি হতে পারে? সাইফুল হাওলাদার সাহেব, আপনার বয়স 27, বেশি বয়স না। সো যাদের ঘন ঘন প্রস্রাব হয়, ছেলে পুরুষদের ইউরিন ইনফেকশন হওয়ার একটি পসিবিলিটিস থেকে যায়, অথবা ব্লাডারে কোনো ইনফেকশন, যেটাকে আমরা সিস্টাইটিস বলি, অথবা আপনার যে পিনাল রিজিয়ন আছে সেখানে কোনো ধরনের কোনো ইনফেকশন আছে কিনা সেটাও দেখতে হবে। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি একটি আল্ট্রাসাউন্ড লোয়ার অ্যাবডোমেন করে ফেলবেন, এবং আর কোনো সিমটমস না থাকলে ডক্টরের পরামর্শ নিয়ে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো প্রবলেম আছে কিনা। আপনি যদি আমাদের ইডব্লিউ ভিলা মেডিকাতে যোগাযোগ করতে চান, আমি আমার লাইভ শেষে এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিব, যেখানে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং আপনার বডির ব্লাডারে বা আপনার বডিতে কোনো প্রবলেম আছে কিনা অ্যাজ এ হোল যে স্ক্যান একটু আগে বলছিলাম, বায়োমেডিপালস, এটার মাধ্যমে জেনে যেতে পারবেন। ওকে, সো আশা করি উত্তরটি পেয়েছেন। সো আমি যেই টপিকটিতে ছিলাম, যে এই ডায়াবেটিস পেশেন্টদের রিকোয়েস্ট থাকবে যে এখন যে অ্যাডভান্স সায়েন্স যে জিনিসটি নিয়ে এসেছে সেটি ব্যবহার করা, বায়োমেডিপালসের মাধ্যমে বডির অর্গানগুলো ভালো আছে কিনা ওগুলো দেখা। কারণ কিডনি ডিজিজ এমন একটি ডিজিজ যেটা পরবর্তীতে ডায়ালাইসিস পর্যন্ত চলে যায়। অনেক সময় ডায়ালাইসিস করানোর সুযোগ থাকে না, কিডনি ট্রান্সপ্লান্টেশনে চলে যায়, এবং কিডনি ট্রান্সপ্লান্টেশন কখনোই 100% সাকসেসফুল কোনো ট্রিটমেন্ট নাই এখানে, অনেক ট্রিটমেন্ট নয় এখানে। রিজেকশনের অনেক বিষয় আছে, ম্যাচিংয়ের অনেক বিষয় আছে, এবং এটি আসলে লাস্ট অপশন। সো আমরা যদি আগে থেকে এটাকে প্রিভেন্ট করতে পারি, ব্লাড সুগার কন্ট্রোল রাখার পাশাপাশি কিডনিকে ভালো রাখতে পারি, তাহলে অবশ্যই ক্রনিক কিডনি ডিজিজ প্রিভেন্ট করা সম্ভব, এবং এটি প্রিভেন্ট করা খুবই জরুরি একটি ডায়াবেটিক পেশেন্টের জন্য। এখানে ইডব্লিউ ভিলা মেডিকাতে আমরা কিভাবে এটি প্রিভেন্ট করি, আমরা কিডনি স্পেসিফিক স্টেম সেল দিচ্ছি, আমরা ডিটক্স করছি বডিকে, কারণ কিডনিতে যদি ফাংশন ভালো না থাকে, কিডনি অনেক ময়লা জমে যায়, সেই ময়লাগুলোকে বের করে নিয়ে আসতে হয়। ওয়েস্ট প্রোডাক্টগুলো তো আসলে ইউরিনের থ্রুতে বের হয় এবং স্টুলের থ্রুতে বের হয়। সো আমরা কোলন হাইড্রোথেরাপি এবং কিডনির ডিটক্সিফিকেশনের মাধ্যমে এগুলো করি। অনেকেই প্রশ্ন করেন আমার কাছে যখন পেশেন্টরা আসেন, এগুলো সবার কাছে একটি নতুন একটি ওয়ার্ড, যেগুলো নিয়ে আমরা পরিচিত নই। এটা কিন্তু আসলে খুব কমন কথা আমি ফেস করি। আসলে বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি, এখানে একটি ডেভেলপড কনসেপ্ট নিয়ে এসে কাজ শুরু করা একটু চ্যালেঞ্জিং, কিন্তু এটি আসলে মানুষের উপকারের জন্যই নিয়ে আসা হয়েছে। এখানে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট অথবা হার্মফুল কন্ডিশন নেই। আমরা এখানে প্রায় 7-8 জন ডক্টর একসাথে কাজ করছি উইথ নিউট্রিশনিস্ট। সো আমরা এতগুলো ডক্টর আছি লোকালি এবং ইন্টারন্যাশনালি, আমাদের অনেক ব্রাঞ্চ আছে, তাদের সাথে কোলাবোরেশন করে আমরা কাজ করছি। সো ডেফিনেটলি ইটস আ নিউ কনসেপ্ট ফর বাংলাদেশ, নট ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনাদের জন্য এটা হার্মলেস কিছু ট্রিটমেন্ট প্রসিডিউর, যেটি আপনাদের অনেক অনাকাঙ্ক্ষিত অসুস্থতা থেকে রক্ষা করবে। অনেকগুলো প্রশ্ন চলে এসেছে, আমি একটু প্রশ্ন নিয়ে নিই।
মোহাম্মদ হানিফ প্রশ্ন করেছেন ডায়াবেটিসের লক্ষণ কি কি। আসলে ডায়াবেটিস নিয়ে আমার মোহাম্মদ হানিফ একটু রিকোয়েস্ট করব, ডায়াবেটিস নিয়ে আমার অনেকগুলো লাইভ আছে, আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, রেকর্ডিং আছে। গতকালকে নিউজ 24 আমি ডায়াবেটিস নিয়েই কথা বলেছি, যেটা আমার এই চ্যানেলে এই পেজেই আপনি পেয়ে যাবেন। সো আজকে যেহেতু আমি ডায়াবেটিসের এই একদম জেনারেল টপিক নিয়ে কথা বলবো না, সো আপনাকে রিকোয়েস্ট করব আপনি আমার ভিডিওগুলো দেখেন, অথবা আমার ইউটিউবে গেলে সবগুলো ভিডিও একসাথে চলে আসবে ডায়াবেটিসের। Samad Chaudhary বলেছেন, I shared this live in Bengali community around the globe at social networking site more group যাতে সবাই উপকৃত হতে পারে। অনেক ধন্যবাদ সামাদ চৌধুরী সাহেব। ব্রডকাস্টিং প্রবলেম, সরি ফর নেটওয়ার্ক ইস্যুস। ওকে, MDS রহমান লিখেছে, মাথা ব্যথা নিয়ে কিছু বলেন ম্যাডাম, মাথা অনেক বেশি ব্যথা করে এবং ঝিমঝিম করে, ফ্রম সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া থেকে অনেকে জয়েন করেছেন, খুব অবাক লাগছে। তারপর অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। মাথা ব্যথা আসলে স্ট্রেস রিলেটেড হয়, মাইগ্রেন রিলেটেড হয়, অনেক সময় অনেক বেশি যেটা দেখা যায় বডিতে টক্সিন জমে গেলে মাথা ব্যথা হয়, ঘুম ভালো না হলে, স্লিপ ডিসঅর্ডার হলে মাথা ব্যথা হয়। সো এখানে বলার একটাই উদ্দেশ্য, যেহেতু আপনি অনেক দূর থেকে আছেন, আমি দূর থেকে আপনাকে অনলাইন কনসাল্ট করে মাথা ব্যথা কেন হলো সেটা কারণগুলো ডায়াগনোসিস করে আপনাকে কিছু প্রেসক্রাইব করতে পারি, কিন্তু আমার এখান থেকে সেন্টারে এসে যেহেতু হেল্প করতে পারবো না, সো আপনি অনলাইন কনসালটেশন করতে পারেন আমার সাথে। কেন মাথা ব্যথা হচ্ছে আপনার, আমি সেটার উপর ট্রিটমেন্ট আপনাকে প্রেসক্রাইব করব ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ সাউথ কোরিয়া থেকে কানেকশনে আসার জন্য। ওকে, সাইফুল হাওলাদার, পানি বেশি পান করার কারণে কি ঘন ঘন প্রস্রাব হতে পারে? হ্যাঁ, পানি বেশি, এখন আপনি যদি অতিরিক্ত পানি খান তাহলে হতেই পারে। পানি সুস্থ মানুষের এটি পানির খাওয়ার 2.5 থেকে 3 লিটার, অথবা যতক্ষণ পিপাসা লাগে ততক্ষণ পানি খেলেই হবে। সো পানি অতিরিক্ত 5-6 লিটার পানি খাবার কিছু নেই কোনো কারণ ছাড়া। যতক্ষণ নাম্বার 1 যতক্ষণ পিপাসা পাচ্ছে আপনি পানি খেতে পারবেন, এবং যদি এভারেজ কত লিটার পানি খাওয়া দরকার সুস্থ নর্মাল মানুষের জিজ্ঞেস করেন তাহলে 2.5 থেকে 3 লিটার, ম্যাক্সিমাম 3.5 লিটার, এর বেশি দরকার নেই। শরীফ নুরুল আফসার জিজ্ঞেস করেছেন, উইদাউট অ্যাঞ্জিওগ্রাম হোয়াট ইজ দ্য টেস্ট নেম অফ কনফার্ম হার্ট ব্লক? ওকে, অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে হার্ট ব্লক কোথায় হয়েছে, স্পেসিফিক আর্টারিতে কত % হয়েছে, এটাকে স্পেসিফিকভাবে বোঝার জন্য। সো এটার কোনো অল্টারনেটিভ এই মুহূর্তে নেই, তবে আপনার হার্ট ব্লক আছে কিনা এটা যদি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হয় সেই ক্ষেত্রে আমাদের এখানে অনেক ডিভাইস আছে, আমার সেন্টারে আছে, এবং ইউরোপিয়ান কনসেপ্টে অনেক ডিভাইস আছে যে আপনার হার্ট সুস্থ আছে কিনা, হার্টের ব্লাড ফ্লো ভালো আছে কিনা। যখন দেখবো যে হার্টের ব্লাড ফ্লো ভালো নেই তখনই ধরে নিতে পারি হার্ট ব্লক আছে বা ব্লকের দিকে যাচ্ছে, এবং কতটুকু খারাপ আছে কতটুকু ভালো আছে এটা বোঝা সম্ভব। সো অ্যাঞ্জিওগ্রামের মতো স্পেসিফিকভাবে সম্ভব নয়, তবে আদার ওয়েতে আপনার হার্ট সুস্থ আছে কিনা এটা বোঝা সম্ভব। সো আপনার যদি মনে হয় যে হার্ট ব্লক নিয়ে আপনি চিন্তিত এবং এই মুহূর্তে অ্যাঞ্জিওগ্রাম করতে চাচ্ছেন না, তাহলে প্রাথমিক অবস্থায় স্ক্রিনিং টেস্ট হিসাবে এই টেস্টগুলো করতে পারেন ইডব্লিউ ভিলা মেডিকাতে। আমি এটি করছি নিয়মিত, সো আমার কনসালটেশন নিয়ে করতে পারেন। সো নেক্সট কোশ্চেন ছিল মুস্তাফিজুর রহমান, আমার মাঝে মাঝে প্রেশার ওঠানামা করে কেন, দয়া করে জানালে খুশি হব। আসলে আজকে আমার টপিক ছিল ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে, অনেক প্রশ্ন আসছে, প্রশ্নগুলো আনসার না করলেও আসলে অনেকে মন খারাপ করবে, এই জন্য আমি ছোট্ট করে আনসার করে নেই। আমার মাঝে মাঝে প্রেশার ওঠানামা করে, প্রেশার ওঠানামা বলতে আসলে কি বোঝায়, আপনি 7 দিন আপনার প্রেশার রেকর্ড করবেন মর্নিং এবং ইভিনিংয়ে। সো উপরে সিস্টোলিক প্রেশার কত, ডায়াস্টোলিক প্রেশার কত, 7 দিন মনিটর করার পর যদি কোনো ডক্টর অথবা আমার সাথে শেয়ার করেন তাহলে আসলে আমি আপনাকে একটি ভালো সাজেশন দিতে পারবো, আদারওয়াইজ ভালো সাজেশন দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। মোহাম্মদ হানিফ প্রশ্ন করেছেন, ম্যাডাম ঘুম কম হয় কি করা উচিত? ঘুম অনেক কারণেই কম হতে পারে, একটা হচ্ছে স্লিপিং ডিসঅর্ডার অনেকেরই থাকে, সেক্ষেত্রে চিকিৎসা ইডব্লিউ ভিলা মেডিকাতে আছে,
আমরা এটি যেখান থেকে ঘুম হওয়ার রেসপন্সিবল যে গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ড থেকে যে হরমোনটা রিলিজ হয় যেটাকে আমরা বলি মেলাটোনিন। সো এই মেলাটোনিন সাপ্লিমেন্টের মাধ্যমে অথবা পিটুইটারি গ্ল্যান্ড যেখান থেকে মেলাটোনিন সিক্রেশন স্টিমুলেশন আসে, সেই পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে বায়োহরমোন মডুলেটর অথবা রাসা এর মাধ্যমে ঘুমের ট্রিটমেন্ট করা সম্ভব উইদাউট স্লিপিং পিলস। বিকজ স্লিপিং পিলস অনেক সময় ওয়েট গেইন করে, মেটাবলিজম রেট স্লো করে ফেলে এবং সবচেয়ে বড় যেটা কমপ্লিকেশন ডিপেন্ডেন্সি গ্রো করে। সো সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করতে পারছি। এবং আপনার ঘুম কি করা উচিত? অবশ্যই স্ট্রেসলেস লাইফ লিড করা উচিত, টাইমলি বেডে চলে আসা উচিত, 8টার আগে ডিনার কমপ্লিট করে 10টার মধ্যে বেডে চলে যাওয়া উচিত এবং ঘুমানোর আগে প্রচুর পরিমাণে পানি না খেয়ে 8টার মধ্যে পানি খেয়ে ফেলা উচিত। অনেক সময় দেখা যায় যে মানুষ শোয়ার আগে 1 গ্লাস 2 গ্লাস পানি খেয়ে ফেলে, তখন বারবার ওয়াশরুমে যেতে হয়, সেই জন্য ঘুম ভেঙে যায় বা ঘুম কম হয়। সো এই নিয়মগুলো মেনে চললে আশা করি ঘুম ভালো হবে এবং সম্ভব হলে ঘুমানোর আগে 30 মিনিট যদি হাঁটা যায়, একটু এক্সারসাইজ করা যায়, হালকা এক্সারসাইজ, তাহলেও কিন্তু ঘুমটা ভালো হয়। ওকে, মোহাম্মদ শফিউর রহমান ভুইয়া প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ম্যাডাম, সেতী রোগ নিয়ে একটি ভিডিও বানানোর অনুরোধ রইল, দক্ষিণ কোরিয়া থেকে দেখছি। অনেক ধন্যবাদ। দক্ষিণ কোরিয়া থেকে আজকে অনেক অনেক অনেকে কানেক্টেড হয়েছেন। সো যদি আবারও বলছি যে এটা হচ্ছে ভিটিলিগো, সেতী রোগকে ভিটিলিগো বলি। এটা বাংলাদেশের স্কিন এবং ডার্মাটোলজিস্ট যারা আছেন, স্কিন অ্যান্ড হেয়ার স্পেশালিস্ট, তারাই দেখেন। সো আমার সেন্টারে এরকম স্কিন স্পেশালিস্ট আছেন। আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিটিলিগো নিয়ে তাদের পেজ থেকে অথবা ইডব্লিউর পেজ থেকে এটি লাইভ করার জন্য, এবং আমার পেজে শেয়ার করে দেবো, সো আপনারা দেখতে পারেন। আর ইডব্লিউ ভিলা বেরিকার পেজে যদি আপনারা লাইকস দিয়ে রাখেন তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এটা অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট এখন বাংলাদেশে এসেছে এবং আমাদের সেন্টারও আছে। আর যদি চান আপনারা অনলাইন কনসালটেশন করতে পারেন। জানে আলম প্রশ্ন করেছেন, ম্যাডাম আমি পানি বেশি খাই, সাথে প্রস্রাবও বেশি হয়, এটা কি ডায়াবেটিকের কোনো প্রবলেম? পানি বেশি খান অর্থ কয়েক গ্লাস খান? আমি আমার লাইভে শুরুর দিকে আরেকটা কোশ্চেনে বলেছি, পানি স্ট্যান্ডার্ড একটা মানুষের জন্য স্ট্যান্ডার্ড পানির ইনটেক 2.5-3 লিটার, ম্যাক্সিমাম 3.5 লিটার, এর চেয়ে অতিরিক্ত পানি খাওয়ার প্রয়োজন নেই। সো ডায়াবেটিস কিনা এবং এতে ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, প্রস্রাব কেন বেশি হচ্ছে, এগুলো শুধু একটা লক্ষণ দিয়ে বোঝা যাবে না, আপনার এর জন্য ডক্টরের কনসালটেশন নিতে হবে। একজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আজ মোহাম্মদ রাসেল শেখ, ম্যাম পেটের ডান পাশে অর্থাৎ কোলন সবসময় ফুলে থাকে কেন? ওকে, ডান পাশে ফুলে থাকা অর্থ কোলনে যে ফুলে থাকা এমন কোনো কথা নেই। পেটে অনেক ধরনের অর্গ্যান আছে, যে কোনো কারণে ফুলে থাকতে পারে। গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি, ব্লোটিং এ কারণেও ফুলে থাকতে পারে। সো দেরি না করে ডক্টর কনসালটেশন করুন, হয়তোবা আপনার আর্লি ডায়াগনোসিস খুবই প্রয়োজন। সো আমি আপনাকে হাইলি রিকোয়েস্ট করব ডায়াগনোসিস করার জন্য, ডক্টরের সাথে পরামর্শ করে। সো আমি আমার অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি, আমি আমার টপিকে চলে আসি যে ডায়াবেটিসের কমপ্লিকেশন। সো কিডনি ডিজিজ যাদের আছে তারা দেরি না করে এই যে স্ক্রিনিং টেস্টটি, যে কিডনি ভালো আছে কিনা এই টেস্টটি করার জন্য ইডব্লিউ ভিলা মেডিকাতে আমার কনসালটেশনে চলে আসুন এবং জেনে নিন আপনার কিডনি ভালো আছে কিনা, খুব ইম্পর্টেন্ট। নেক্সট এই কমপ্লিকেশন ডায়াবেটিস পেশেন্টদের খুব কমন দেখা যায়, সেটি হচ্ছে আমরা যেটা দেখি আসলে যে দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে পেশেন্টসদের অনেক সময় হজমের সমস্যা হয়। সো টয়লেট ঠিক মতো হতে চায় না, অথবা বদহজম যেটাকে বলে, অথবা অ্যাসিডিটি, ব্লোটিং, এই প্রবলেমগুলো হয় কি বিকজ প্রথমে বলেছি ডায়াবেটিস একটি মেটাবলিক সিনড্রোম। সো মেটাবলিজম ভালো না হলে এই প্রবলেমগুলো হবে। অনেকে এটি আবার আইবিএস এর সাথে কনফিউজ করে ফেলেন। সো এই জিনিসটা কনফিউজ না করে ডক্টরের সাথে কথা বলে প্রপার ইনভেস্টিগেশনের আন্ডারে এসে এটা ডায়াবেটিসের জন্য হচ্ছে নাকি আইবিএস এর জন্য হচ্ছে, এটির প্রপার ট্রিটমেন্ট নিতে হবে। সো আমরা এগুলো সবই ট্রিটমেন্ট করি, কিন্তু আগে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আরেকজন প্রশ্ন করেছেন, তালুকদার বুলবুল প্রশ্ন করেছেন, ম্যাডাম মুখের দাগ বা মেস্তা অন্য কিছু? মুখের দাগ, মেস্তা এগুলো আবারও স্কিন রিলেটেড প্রশ্ন। ইডব্লিউ ভিলা মেডিকাতে মুখের দাগ বা মেস্তার অনেক ভালো ভালো ট্রিটমেন্ট আছে, সবই অ্যাডভান্স ট্রিটমেন্ট। সো ইটস বেটার আপনি ইডব্লিউ ভিলা মেডিকাল পেজে চলে যান, সেখানে আমাদের ডার্মাটোলজিস্টরা এই বিষয়ে অনেক কথা বলেছেন কিভাবে ট্রিটমেন্ট করে, তাহলে আপনি উপকৃত হবেন। আমি বেসিক্যালি ক্রনিক ডিজিজ যেগুলো লাইফ থ্রেটনিং কন্ডিশন, এগুলো নিয়ে ডিল করি।
স্কিন, হেয়ার, আসলে এক্সটার্নাল লুকস, সো আমাদের দুটোই দরকার, এক্সটার্নাল বিউটি অ্যান্ড ইন্টারনাল হেলথ। সো আমি ইন্টারনাল হেলথটা দেখছি, এক্সটার্নাল হেলথের জন্য ডার্মাটোলজিস্ট আছেন। নিশি তাসনিম, আইবিএস পেশেন্ট আমি 2 বছর ধরে, এখন কি করা যায়? ওকে নিশি তাসনিম, চলে আসুন আমাদের কনসালটেশনে, আমরা আপনাকে হেল্প করতে পারবো। আইবিএস এর প্রচুর পেশেন্ট আমি দেখছি এবং ইনশাল্লাহ তারা ভালো আছেন। সো আমি আমার লাইফ শেষে এখানে লিখে দিব কিভাবে আসলে আপনি আমার কনসাল্ট করবেন। সো ইউ ক্যান ডু দ্যাট অ্যান্ড আই ক্যান হেল্প ইউ। সো ম্যাডাম কখন ওকে, মুস্তাফিজুর রহমান আবার জিজ্ঞেস করেছেন কখন পাওয়া যায়, কিভাবে যোগাযোগ করতে পারি? ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি লাইফের শেষে আমার সাথে কিভাবে যোগাযোগ করা যায় সেই কনসালটেশন নাম্বারটি অবশ্যই এখানে লিখে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এবং আপনারা যারা দক্ষিণ কোরিয়া থেকে বা দেশের বাইরে থেকে অনেকে জয়েন করেছেন, এখানে মাঝখানে আমি একটু বলে নিই, আমি খুব লাকি ফিল করি নিজেকে যখন আমি দেখি যে আসলে আমি শুধু দেশের রোগীও দেখছি না, আমি প্রবাসী অনেক রোগীও দেখছি। যেরকম অস্ট্রেলিয়ার কিছু রোগী আমি দেখছি, যদিও তারা ফিজিক্যালি বাংলাদেশে আসতে পারছেন না, কিন্তু অনলাইন কনসালটেশনের মাধ্যমে তারা আমার অ্যাডভাইস দিচ্ছেন, এবং যদি কেউ বাংলাদেশে আসছেন আমার সাথে দেখা করছেন এবং এখানকার ট্রিটমেন্টগুলো নিচ্ছেন। আয়ারল্যান্ডের পেশেন্ট দেখছি, আমেরিকার পেশেন্ট দেখছি। সো ইভেন সৌদি আরাবিয়া, দুবাই, এই পেশেন্টগুলো কিন্তু আমি অনলাইনে দেখছি। খুব ভালো লাগে যখন বাংলাদেশ থেকে মানুষ বিদেশে যায় ডক্টর দেখানোর জন্য। সেখানে বাইরে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তারা বাংলাদেশে এরকম স্ট্যান্ডার্ড একটি সেন্টার এবং সেখানকার ডক্টরের সাথে কনসাল্ট করছেন। এটা আসলে ডক্টরের জন্য খুব স্যাটিসফ্যাক্টরি একটা লেভেল। সো অনেক ধন্যবাদ, আমার পেশেন্টসদের আসলে অনেক সাপোর্ট করে আমাকে, যেহেতু রিজেনারেটিভ মেডিসিন একটি পুরো নিউ কনসেপ্ট। সো এটার উপরে তারা এতটা বিশ্বাস তাদেরকে আনানো, এবং সেই ট্রিটমেন্ট নিয়ে তারা যখন সুস্থ হয়ে যায় তারা যেরকম খুশি হয় এবং রিভিউজ দেয়, আমিও সেরকম সেই লেভেলে হ্যাপি হই আপনাদেরকে উপকার দিয়ে। সো সামাদ চৌধুরী বলছেন ইগারলি ওয়েটিং ফর রিপ্লাই। আসলে অনেক প্রশ্ন তো বাইপাস হয়ে যাচ্ছে, আমি আপনার কোয়েশ্চেন আনসারগুলো টেক্সট করে দিতে চাচ্ছি, বিকজ আপনি বিভিন্ন মেডিসিন রিলেটেড কোয়েশ্চেন করেছেন যেটা আমার টপিকের সাথে যাচ্ছে না। দিতে গেলে আমার টপিক নিয়ে আমি কথা বলতে আগাতে পারবো না, আমি আপনাকে টেক্সট করে আনসার দিব। থ্যাংক ইউ। একজন জিজ্ঞেস করছে ম্যাডাম গার্ড হেলথ এবং কোলন হেলথ ভালো রাখতে কি কি করা উচিত? কোলন হেলথ ভালো রাখার খুব ভালো প্রশ্ন। এমডিএস রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুব শীঘ্রই কোলন হেলথ ভালো রাখার জন্য কি করা উচিত বা ডাইজেস্টিভ সিস্টেম হেলদি রাখার জন্য কি করা উচিত এটার উপর একটি লাইভ করব, আশা করি তখন আপনি আপনার সব উত্তর পেয়ে যাবেন। ম্যাডাম আমার মোহাম্মদ হানিফ প্রশ্ন করেছেন ম্যাডাম আমার ডান হাতে রাতে হলে অনেক ব্যথা করে, একটু পরামর্শ দেন প্লিজ। রাতে ডান হাতে ব্যথা যাদের হয়, ডান হাত বা বাম হাত বা যে কোনো এই ধরনের রাত হলে ব্যথা, এটা অনেক কারণে হতে পারে। ইউরিক অ্যাসিড বেশি হলে, ম্যাগনেশিয়াম কমে গেলে, সো ম্যাগনেশিয়াম কমে গেলে মাসেল ক্রাম্পিং পেইন হয়। সো এসব কারণে কিন্তু ব্যথা হতে পারে রাতে। সো অবশ্যই আপনার ম্যাগনেশিয়াম ঠিক আছে কিনা একটু দেখে নিতে হবে এবং ইউরিক অ্যাসিড লেভেলটা দেখতে হবে। সো এবং আমাদের যে অনেক ম্যাক্রোনিউট্রিয়েন্টস বডিতে আছে অথবা ভিটামিনস আছে, যেগুলো ল্যাকিংস পেয়ে গেলে বিভিন্ন ধরনের সমস্যা আসলে দেখা দেয়। সো এই ল্যাকিংসগুলো আছে কিনা এটা দেখার জন্য অ্যাডভান্স সায়েন্স অনেক ডিভাইস নিয়ে এসছে, যেরকম আমরা ইউজ করি অলিগো স্ক্যান, যেখানে আপনি মাত্র 5 মিনিটে দেখতে পারবেন আপনার বডিতে কি কি ভিটামিন মিনারেলের ডেফিসিয়েন্সি আছে। সো এটা ব্লাড টেস্টও সবগুলো আমাদের দেশে নেই, আমাদের দেশে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং বি এই কয়েকটি হয়, খুব একটা বেশি হয় না। সো আদার্সগুলো আপনি জেনে নিতে পারবেন। ওকে, নিশি তাসনিম আবারও প্রশ্ন করেছেন ম্যাডাম আইবিএস কনফার্ম হওয়ার পর ট্রিটমেন্টটা কিভাবে করছেন একটু জানতে চাই প্লিজ। নিশি তাসনিম অনেক ধন্যবাদ। প্লিজ আমি যে পেজ থেকে লাইভ করছি এই লাইভে আমার আইবিএস সম্পর্কে প্রচুর ভিডিও এবং রেকর্ডিং আছে, একটু কষ্ট করে স্ক্রল করে ভিডিওগুলো দেখে নিন, তারপরে আপনি আমার সাথে কনসাল্ট করুন, তাহলে আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একজন বলেছে ম্যাডাম আপনার লাইভের প্রোগ্রাম সত্যিই খুব উপকারী, আমি সত্যি খুব হ্যাপি হই যখন আপনারা এই ধরনের কমেন্ট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমপ্লিমেন্ট। আরেকজন মোহাম্মদ রাসেল শেখ প্রশ্ন করেছেন ম্যাম রিজেনারেটিভ ট্রিটমেন্ট কনভেনশনাল ট্রিটমেন্টের মধ্যে পার্থক্যটা যদি বুঝিয়ে বলতেন।
যদিও এটা আমার টপিকের বাইরে একটি প্রশ্ন, তারপর এটা আমার কাছে মনে হচ্ছে প্রশ্নটি খুবই যুক্তিসঙ্গত, সো আমি এটার আনসার দিতে চাই। এটা সবার জন্য উপকৃত হবে। রিজেনারেটিভ ট্রিটমেন্ট এবং কনভেনশনাল ট্রিটমেন্টের মধ্যে পার্থক্য কি? সো খুব একটা পার্থক্য আকাশ কুসুম কিছুই না। পার্থক্য হচ্ছে খুব সিম্পল। আমি বলি, আপনি হাতে বানিয়ে কফি খাচ্ছেন আর কফি মেকার থেকে কফি খাচ্ছেন। সো কফি বানানোর অ্যাডভান্স যেই প্রসিডিউর এসছে তাতে অনেকগুলো উপকারিতা আছে, যে কফি বিনসগুলো অনেক ভালো ব্লেন্ড হচ্ছে, আপনি অনেক ভালো একটি স্মেল পাচ্ছেন, আপনার সময় কমে যাচ্ছে, এই সময়টা আপনি অন্য কাজে লাগাতে পারছেন, এবং কফির টেস্টটাও কিন্তু ডিফারেন্ট হয়। সো কফি আপনি দুভাবে বানাতে পারেন। আমি কেন কফির কথা বললাম, বিকজ রাইট নাও আই এম টেকিং কফি, দ্যাটস ওয়াই। So this is the difference: regenerative medicine treatment and conventional medicine treatment. Conventional medicine is a medicine treatment and regenerative medicine is also medicine treatment. সব ধরনের ক্রনিক ডিজিজ নিয়ে ডিল করে, কিন্তু কনভেনশনাল মেডিসিন যেটি করছে, সময় নিচ্ছে, সিমটমস রিলিফ করছে এবং পার্মানেন্ট সলিউশন দিতে পারছে না। এবং সেজন্যই সায়েন্টিস্টরা অনেক কিছু রিসার্চ করা শুরু করেছে যে কিভাবে একটা মানুষকে সুস্থ রাখা যায় অল্প সময়ে, ভালোভাবে, পার্মানেন্টলি। সো এই তিনটা জিনিস যদি আমরা করতে চাই অ্যাডভান্স স্টেজে, তখন আমরা রিজেনারেটিভ মেডিসিনে কনভার্ট হয়ে যাই। সো দিস ইজ দ্য ডিফারেন্স। সো রিজেনারেটিভ মেডিসিন হচ্ছে মেডিসিনেরই একটি অ্যাডভান্স প্রোটোকল অথবা অ্যাডভান্স ট্রিটমেন্ট প্ল্যান, যেটির মাধ্যমে আপনি পার্মানেন্ট সলিউশন পাবেন, বডিকে নতুন করে, বডির যে ফিজিওলজি বয়সের সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে এটাকে রিপেয়ার করে এটি হেলদি লাইফ লিড করার। যেরকম একটি কফি মেকারের কফিটা খেতে খুব ভালো লাগে, যেরকম লাইফটাকেও এনজয় করার সুযোগ করে দেওয়া। আমি এভাবে বলার অর্থ হচ্ছে যে খুব সহজ ভাষায় বোঝানোর জন্য, না হলে রিজেনারেটিভ মেডিসিন ইজ ভেরি অ্যাডভান্স সায়েন্স, এটা যদি আমি সায়েন্টিফিক ওয়েতে, ডক্টরের ওয়েতে বলি, আপনারা বুঝতে পারবেন না। সো এটা অর্থ হচ্ছে এটাই যে আপনি অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন, আপনি ভবিষ্যতে ভালো থাকা ট্রিটমেন্ট পাচ্ছেন, ভবিষ্যতে কমপ্লিকেশন হয়ে ICCCOতে যাওয়ার চেয়ে বাসায় যে কোনো ডিজিজ হোক কি না হোক, যতদিন আপনি বেঁচে থাকবেন সুস্থ লাইফ লিড করার সুযোগ পাচ্ছেন। দিস ইজ রিজেনারেটিভ মেডিসিন ট্রিটমেন্ট। ওকে, থ্যাংক ইউ মোহাম্মদ রাসেল শেখ এই প্রশ্নটা করার জন্য। আমার খুব ভালো লাগে এই ধরনের প্রশ্ন উত্তর দিতে। ওকে, শরীফ নুরুল আফসার প্রশ্ন করেছেন, প্লিজ ডিসকাশন কোরিলেশন ডায়াবেটিস উইথ HDL LDL করে। থ্যাংক ইউ। জি, আপনি এইমাত্র আমার টপিকে কোশ্চেনই করেছেন। সো আমি এখন নেক্সট যেটা আসছিলাম, যে হজম সমস্যার পরে যে দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে কিন্তু কোলেস্টেরল অথবা রক্তে চর্বির পরিমাণের যে অসামঞ্জস্যতা সেটাও চলে আসে। বিকজ আমরা বলি যে, এটা আবারও বলছি, মেটাবলিজম যদি ভালো মতো না হয় তাহলে ব্যাড কোলেস্ট্রল বডি থেকে বের হতে পারে না এবং গুড কোলেস্ট্রল বাড়তে পারে না। সো ব্যাড কোলেস্ট্রল কি, গুড কোলেস্ট্রল কি, আমি ভাবছি এটা নিয়ে একটু ডিটেলস একদিন লাইভ করব। তবে HDLটা হচ্ছে, আমরা বলি ভালো কোলেস্ট্রল, LDLটা HDL ইজ ব্যাড কোলেস্ট্রল, LDL ইজ গুড কোলেস্ট্রল। সো LDL HDL রেশিওটা ডায়াবেটিস পেশেন্টদের অসামঞ্জস্য হয়ে যায়, তখন খুব হাইলি রিস্ক থাকে ইসকেমিক হার্ট ডিজিজ বা যে কোনো ভাস্কুলার ডিজিজ হওয়ার জন্য। সো ডায়াবেটিসের যে থার্ড কমপ্লিকেশন নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে ভাস্কুলার ডিজিজ। সো গতকালও আমার কাছে একটি পেশেন্ট এসেছিলেন ট্রিপল ভাস্কুলার ডিজিজ নিয়ে। আসলে পেশেন্টের ছেলে এসেছিল যে ওনার ডায়াবেটিস আছে এবং ট্রিপল ভাস্কুলার ডিজিজ, অত তিনটা আর্টারিতে 80%, কোথাও 85%, কোথাও 90% ব্লকেজ আছে, এবং উনি আসলে বয়সটাও বেশি, সার্জারিতে যেতে চাচ্ছেন না এবং হার্টের পাম্পিং পাওয়ার ভালো। সো এইসব পেশেন্ট আসলে ডায়াবেটিস থেকে এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে। জেনেটিক কোনো কজ নেই, ওনার লাইফস্টাইল ইজ ভেরি গুড, স্মোকিং অ্যালকোহলের হিস্ট্রি নেই। সো দ্যাটস মিন যে ডায়াবেটিস থেকে এই প্রবলেমগুলো হচ্ছে। সো আমরা এটা সার্জারিতে যদি নাও যাই, আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্টের মাধ্যমে চেষ্টা করব ওনার হার্ট ভেসেলসগুলোর যে ডিজিজ হয়েছে, ব্লকেজ হয়েছে, এগুলোকে রিমুভ করার জন্য, এবং এটা সম্ভব। সো ডায়াবেটিস পেশেন্টের সবচেয়ে বেশি রিস্ক ফ্যাক্টর যেটা থাকে, যে ইসকেমিক হার্ট ডিজিজ ডেভেলপ হওয়ার এবং কোলেস্টেরল ইমব্যালেন্স হওয়ার, এবং আরেকটি জিনিস সেটি ডায়াবেটিসের একটি কমপ্লিকেশন সাথে ইসকেমিক হার্ট ডিজিজ এর সাথেও যুক্ত, সেটি হচ্ছে ডায়াবেটিস হলে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়,
এর অর্থ হচ্ছে আমাদের বডিতে যে পেইন ফিল করার যে নার্ভ, বিভিন্ন নার্ভ আছে, তার মধ্যে পেইন ফিল করার নার্ভগুলো বিশেষ করে অনেক বেশি যেটাকে বলে যে সেন্স হারিয়ে ফেলে। সো যখন ইসকেমিক হার্ট ডিজিজ বা কারো হার্ট অ্যাটাক হয় অথবা কখনো চেস্ট পেইন হয়, ডায়াবেটিক পেশেন্টরা অনেক সময় বুঝতে পারেন না যে তাদের চেস্ট পেইন হচ্ছে, বিকজ এই নার্ভ ঠিক মতো পালসটা বা এই মেসেজটা কন্ডাকশন করতে পারে না। সো এটা কিন্তু খুব হাইলি রিস্ক ফ্যাক্টর ফর ডায়াবেটিস পেশেন্ট। দেখা যায় 2-1 করেই মাঝে মাঝে চেস্ট পেইন হচ্ছে পেশেন্ট বুঝতে পারছে না, সে ভাবছে আমার ডায়াবেটিস আছে, হার্ট ভালো আছে, সেই হার্টের চেক আপও করছেন না, কিন্তু পরবর্তী হঠাৎ করে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে যায়। সো এটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টের একটা খুব কমন কমপ্লিকেশন যে চেস্ট পেইনটাকে ফিল করতে পারেন না। সো অবশ্যই ডায়াবেটিস পেশেন্টরা এটা খেয়াল রাখবেন যে পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করছে কিনা। এটা অনেক সময় বোঝা যায় যে হাত পা জ্বালা পোড়া করে অথবা রাতে ঘুমানোর সময় পায়ের মাসেল পেইন করে, এই ধরনের প্রবলেমগুলো হয় এখানে, তখন আপনারা বা টিংলিং সেন্সেশন হয় টিপ অফ দ্য ফিঙ্গার্সে। সো এই ক্ষেত্রে ঝিমঝিম করা যেটাকে বলে, এই ক্ষেত্রে দেরি না করে অবশ্যই কনসালটেশন করে ফেলেন। আমরা ডায়াবেটিসের চিকিৎসার মাধ্যমে, আমরা যে অ্যাডভান্স ডায়াবেটিসের ট্রিটমেন্ট দেই তার মাধ্যমে পেরিফেরাল নিউরোপ্যাথি ট্রিটমেন্টটাও করে ফেলি, সো দ্যাট এই নার্ভ সেন্সগুলো আবার ফেরত চলে আসে। ওকে, আবার অনেকগুলো প্রশ্ন আমি হারিয়ে ফেলেছি, আমি একটু প্রশ্ন নিয়ে নিই। সামাদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক আপনি কমপ্লিমেন্টস দেন এবং অ্যাপ্রিসিয়েট করেন, থ্যাংক ইউ ভেরি মাচ। শরীফ নুরুল আফসার প্রশ্ন করেছেন, আমি আনসার দিয়েছি। সিজোফ্রেনিয়া রোগী নাকি কফি না খেলে ভালো, এটা সামাদ চৌধুরী জিজ্ঞেস করছে। সিজোফ্রেনিক রোগীরাদের যেটা হয়, কফি আসলে ব্রেন স্টিমুলেশন দেয়, হ্যাঁ। সো সিজোফ্রেনিক রোগীরা অনেক সময় হাইপার থাকে, অনেক সময় হাইপো থাকে, সো তাদের জন্য কফি না খেলে ভালো এটা না বলে পেশেন্টের কন্ডিশনের উপরে আসলে ডিসাইড করা উচিত তার জন্য কি খেলে ভালো। তো সিজোফ্রেনিক রোগীদের জন্য কিন্তু খুব অ্যাডভান্স ডায়েট প্ল্যান আছে। সো আমরা এই ডায়েট, সরি আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম ফর দ্য ইন্টারনেট ইস্যুস। সো আমরা যদি ওভাবে স্পেসিফিকলি আলাদা করে না বলি যে না আপনার কফি খাওয়া ভালো না অথবা আপনার কফি খাওয়া উচিত, এটা না বলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী আমরা এটা সাজেস্ট করব যে কোন পেশেন্ট হাইপো, কোন পেশেন্ট হাইপার, তার উপর ডিপেন্ড করে, হ্যালুসিনেশন, ডিলিউশন, এগুলোর উপর ডিপেন্ড করে যে সে কফি খেতে পারবে কিনা, খেলে কতটা খেতে পারবে, বিকজ কফি ব্রেন স্টিমুলেশন দেয়। আমি একটু আগে ঘুম থেকে উঠে আপনাদের সাথে লাইভ করছি, জন্য ব্রেন স্টিমুলেশনের জন্য কফি নিচ্ছি। সো ইটস এ ব্রেন স্টিমুলেটর। সো এই জন্য একটু চিন্তা করে আসলে এই অ্যাডভাইসটা দিতে হবে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। ওকে, সো রাইসুল ইসলাম রনি, থ্যাংক ইউ। হানিফ, ওকে। সাব্বির এফ রহমান প্রশ্ন করেছেন, ম্যাডাম একটা ছেলের বয়স 34, তার, আমি আসলে সো সরি সাব্বির এফ রহমান, আপনার প্রশ্নটা আমি একদমই বুঝতে পারছি না। আমি তারপর পরবর্তী যদি বুঝি আমি আপনাকে টেক্সট করে দেবো, অথবা আপনি একটু সুন্দর করে আরেকবার দিয়ে প্রশ্ন করতেন। আমি সরি যে আপনি প্রশ্ন করতে পারলাম না। মিজানুর রব চৌধুরী শিপলু জিজ্ঞেস করেছেন, হুইচ কোলেস্ট্রল গুড ফর হেলথ? ওকে, অফকোর্স এলডিএল ইজ গুড ফর হেলথ, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যদিও এটি লো ডেন্সিটি, এটা ভালো, এবং এলডিএল এইচডিএল রেশিওটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। মিজানুর রব চৌধুরী শিপলু আবার প্রশ্ন করেছেন, হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর ব্লকেজ? ওকে, সো এটা আসলে একটু আগে বলছিলাম যে হার্ট ব্লকেজ বা ভাস্কুলার ডিজিজ এগুলো বিভিন্ন রিস্ক ফ্যাক্টর থেকে হয়। নাম্বার 1 ইজ যদি কারো ডায়াবেটিস থাকে সেখান থেকে হতে পারে। নাম্বার 2 ইজ কারো যদি কোনো কারণে ব্লাড ফ্লো ভালো না থাকে সেখান থেকে হতে পারে। নাম্বার 3 কারো যদি কোলেস্টেরলের মধ্যে ব্যাড কোলেস্টেরল বেশি থাকে সেক্ষেত্রে হতে পারে। নাম্বার 4 ব্যাড কোলেস্টেরলের সাথে যদি ক্যালসিয়াম বাইন্ড করে তখন বেসিক্যালি ব্লকেজটা ফর্মেশন হয়, সেই ক্ষেত্রে অনেকের ক্যালসিয়াম লেভেলটা চেক করে নিতে হয়। নাম্বার 5 অনেক সময় স্ট্রেস থেকে ব্লাড ফ্লো পোর হয়ে যায়, সো স্ট্রেস থেকেও কিন্তু ব্লকেজ হতে পারে। সো স্ট্রেস হচ্ছে ইনডিরেক্টলি কাজ করা, অনেকগুলো কারণ আছে, অবেসিটি,
বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স ইভেন। সো এখানে একটু ছোট্ট করে বলে নিই, যদি ব্লাড ফ্লো ভালো না থাকে, অনেকে ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আমাদের কাছে আসেন, ইডি প্রবলেম নিয়ে, তাদেরকেও কিন্তু আমরা বলি আপনারা রিস্ক ফ্যাক্টরে আছেন অফ হার্ট অ্যাটাক অথবা ব্লাড ফ্লো। বিকজ এখানে পেনিসের আর্টারিগুলো সবচেয়ে সূক্ষ্ম থাকে, সেখানে যদি ব্লাড ফ্লো ভালো না হয়, ইরেকশন ভালো না হয়, তাহলে হার্টের যে রক্তনালীগুলো আছে সেখানে যে কোনো সময় ব্লাড ফ্লো কমে যেতে পারে এবং হার্টের মাসেলসগুলো ঠিকমতো কাজ নাও করতে পারে, তখন অ্যাটাকটা হয়। মায়োকার্ডিয়াম যে হার্টের মেইন মাসেলস, পাম্পিং পাওয়ার যদি কমে যায় বা রক্তনালীর মধ্যে যে ব্লকটা তৈরি হলো ব্যাড কোলেস্টেরল এবং ক্যালসিয়ামের সমন্বয় বিভিন্ন মিনারেলসের সাথে সংযুক্ত হয়ে সেটা কিন্তু হতে পারে। সো সেই ক্ষেত্রে অবশ্যই ডেইলি যাদের লাইফস্টাইল ভালো থাকে না, জাঙ্ক ফুড অনেকে নেন, বিভিন্ন কারণে ব্লকেজ হয়। তবে এই জিনিসগুলোকে আসলে রিকভার করা যায়, সবগুলো কিন্তু আমাদের হাতে। জেনেটিক একটি কজ আছে যে ফ্যামিলি হিস্ট্রি থাকলে হতে পারে, তবে ফ্যামিলি হিস্ট্রিটাকে আমরা এখানে এক সাইডে রেখে দিব, কারণ ফ্যামিলি হিস্ট্রি ওয়ান অফ দ্য রিজন, দেয়ার আর 100 অফ রিজনস। সো সেই রিজনসগুলো যদি আমরা কন্ট্রোল করি, তখন ফ্যামিলি হিস্ট্রি থেকেও আমরা বেঁচে যেতে পারি। ওকে, সো আশা করি উত্তরটি পেয়েছেন। আয়োজন করেছেন ম্যাডাম, কোলনে কোনো এত গ্যাস জমে, কোলনের এই গ্যাস রিমুভ করার উপায় সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। আসলে কোলনে গ্যাস জমে বা যেটা আপনি বলেছেন, এর অর্থ হচ্ছে আপনার হজম হচ্ছে না ঠিক মতো। দুটো কারণে, আমাদের কোলনে নর্মাল কিছু ব্যাকটেরিয়া বা ফ্লোরা থাকে, এই ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে গেলে যখন খাবার আমরা স্টমাক থেকে গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে ডাইজেশন হয়ে কোলনে যায়, সো এই গ্যাস্ট্রিক জুসেরও যখন সমস্যা থাকে অথবা স্টমাকের অ্যাসিডিটি ঠিকমতো মেনটেন না হয়, ডাইজেস্টিভ এনজাইমগুলো ঠিকমতো বডিতে কাজ করতে না পারে এবং কোলনের ব্যাকটেরিয়াগুলো ঠিকমতো কাজ করতে না পারে, ভালো ব্যাকটেরিয়া, তখন খাবারগুলো ঠিকমতো হজম হয় না এবং পেটের ভিতরে খাবারগুলো পচে যায় এবং ওখান থেকে গ্যাস তৈরি হয়। সো এই গ্যাস রিমুভ করার জন্য আমরা অ্যাডভান্স সায়েন্স কোলন হাইড্রোথেরাপি করি, যার মাধ্যমে গ্যাস রিমুভ করা যায় এবং ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে বের করে ভালো ব্যাকটেরিয়াগুলোকে স্টিমুলেট দেওয়া হয় এবং কোলন মাসেলগুলোকে স্টিমুলেট দেওয়া হয়, so that তারা প্রপারলি কাজ করতে পারে। সো কোলন হাইড্রোথেরাপি ইজ এ ভেরি গুড অ্যাডভান্স ট্রিটমেন্ট ফর কোলন গ্যাস রিমুভাল অ্যান্ড এভরিথিং, বা হজমের সমস্যার জন্য। ওকে, সামাল চৌধুরীর পাঁচটি প্রশ্ন, কি কি ব্যারিয়ার্স ডায়াবেটিস ফেরানোর জন্য? আসলে আমি বুঝিনি প্রশ্নটা, যদি আরেকবার করতেন। ডায়াবেটিস ফেরানো মানে ডায়াবেটিস কমানো কিনা, আই এম নট শিওর। মোহাম্মদ কাউসার হোসেন, আমার বয়স 30, আমার প্রায় 4 বছর ধরে ডায়াবেটিক, ইনসুলিন নিতে হয় সকালে 14, রাতে 8, দুপুরে মেটফর্মিন 500, আর পা খুব জ্বালা পোড়া করে। অনেক ডিটেলস লিখেছেন, কি কি ওষুধ খাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। 3 মাসের গড় 6.8, এটা আমার জন্য ইম্পর্টেন্ট। খালি পেটে 6-7 থাকে। আপনি ইনসুলিন নিয়ে ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোলে আছে, কিন্তু আপনার বিভিন্ন সিমটমস দেখা যাচ্ছে। সো এই সিমটমসগুলো রিলিফ করার জন্য আসলে ব্লাড সুগার কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট না শুধু, সাথে আপনার অর্গানগুলোকে আসলে সেভ করতে হবে। সেক্ষেত্রে আমি আপনার ডিটেলস হিস্ট্রিটা এখানে পেয়ে গিয়েছি। সো অনেক ধন্যবাদ। আমি সাজেস্ট করব যে আমরা কিভাবে ট্রিটমেন্ট করি, আপনি আমার এই পেজে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা সম্পর্কে জেনে নিন এবং আপনি আমাদের সাথে কনসালটেশনে চলে আসুন, আপনার সবগুলো সিমটম ইনশাল্লাহ চলে যাবে। দাউদ কাজী, এক্সেলেন্ট অ্যাডভাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো ডায়াবেটিসের কমপ্লিকেশনের মধ্যে আমি লাইভের অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 48 মিনিট। ওকে, আপনাদের প্রশ্ন উত্তর দিতে থ্যাংক ইউ ভেরি মাচ। এই সময় অনেকে জয়েন করেছেন, সো দিস ইজ দ্য রাইট টাইম আই সিলেক্টেড, সো থ্যাংক ইউ। এরপরে যেটা আমি বলতে চাই, ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন, হার্ট ডিজিজ তো বলেছি। এরপরে যেটা খুব কমন ইদানিং পাচ্ছি আমরা, সেটা হচ্ছে মেমোরি লস অথবা ডিমেনশিয়া অথবা আলজাইমার্স। এই ডিজিজগুলো কিন্তু প্রচুর হচ্ছে। সো একটু ভুলে যাওয়া, এ রুম থেকে ও রুমে গেলে একটা কথা ভুলে গেছি বা হঠাৎ করে একটা জিনিস ভুলে গেছি, এটা মানে কিন্তু ডিমেনশিয়া বা মেমোরি লস নয়। ডিমেনশিয়া মেমোরি লসের অনেকগুলো কারণ আছে, তবে তার মধ্যে ডায়াবেটিস একটি কারণ, এবং ডিমেনশিয়া মেমোরি লস হলেই যে আলজাইমার্স হবে তারও কোনো কারণ নেই।
তবে যেটা হয় যে বলেন তো কি হয়, যে ডায়াবেটিস হলে যেহেতু ব্লাড ফ্লোটা খারাপ হয়ে যায়, সো ব্রেইনে তো প্রচুর ব্লাড সার্কুলেশন আছে, সো ব্লাড সার্কুলেশন ভালো না হলে না হঠাৎ করে আমাদের মেমোরিটা আসলে স্টাক করে যায়। মেমোরি আমাদের এই জিনিসটা হতে হতে একটা সময় ব্রেন সেলস যেগুলো আছে ওগুলো কানেক্টিভিটিটা হারিয়ে ফেলে, তখন অনেক সময় আলজাইমার্স ডেভেলপ করে যায়। সো এটা একটি মেমোরি লস মানেই যে আলজাইমার সেটা অবশ্যই নয়, তবে ডায়াবেটিক পেশেন্টদের মেমোরি লসটা একটু বেশি হয় এবং অনেক সময় সেটা আলজাইমার্সে রূপান্তরিত হয়। এই কারণে অবশ্যই আমরা এটা করি, ডায়াবেটিক পেশেন্টদেরকে এমন কিছু স্টিমুলেশন দিই সো সেল কানেক্টিভিটিগুলো ভালো থাকে এবং সেটা বিভিন্ন এনজাইমের মাধ্যমে, বিভিন্ন ম্যাক্রোনিউট্রিয়েন্টস এগুলোর মাধ্যমে ব্রেন হেলথটাকে হেলদি রাখার চেষ্টা করি। বিকজ আলজাইমার্স আর এই ধরনের মেমোরি লসের পেশেন্টস আসলে নিজের জন্য এবং সমাজের জন্য একটি বার্ডেন, সো তাদের এই জিনিসগুলো প্রিভেন্ট করাটা খুবই খুবই জরুরি। দেন যেটা আরেকটা 6 নম্বর কমপ্লিকেশন আমরা প্রায় দেখি, যেটা আই কমপ্লিকেশন, সো যেটাকে আমরা অপটিক নিউরোপ্যাথি বলি। সো অনেক সময় দেখা যায় যে চোখে রক্তক্ষরণ হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের, এটা কিন্তু খুব কমন ইদানিং আমরা দেখছি। সো এটাও কিন্তু আসলে প্রিভেন্ট করা সম্ভব। এটা প্রিভেন্ট করতে হলে অবশ্যই ব্লাড সুগার কন্ট্রোলের পাশাপাশি আপনার ব্লাড ফ্লোটাকে ভালো রাখতে হবে এবং রক্তনালীগুলো শুকিয়ে যায়, যেটা আমি বলছিলাম পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে। সো রক্তনালীগুলোকে খুব নিউট্রিশিয়াস রাখতে হবে, হেলদি রাখতে হবে। এই হেলদি রাখার জন্য আমরা প্রপার ডায়েট দিচ্ছি, সাপ্লিমেন্টস দিচ্ছি, ট্রিটমেন্ট করছি, হ্যাঁ। সো এগুলো সব কিছু সমন্বয়ে কিন্তু আপনি এই কমপ্লিকেশনসগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যে প্রশ্ন করেছেন কোলন হাইড্রোথেরাপির খরচ কেমন আপনাদের এখানে, যদি টাকার অঙ্কটা বলতেন। আমি মধ্যবিত্ত পরিবারের সদস্য, আসলে খরচের ব্যাপারটা ডিপেন্ড করে যে আপনার কয়টা কোলন লাগবে, কি লাগবে। সো আমরা ডক্টর আসলে টাকার বিষয়টা নিয়ে ডিল করি না, আমরা সাজেশন দিই এবং আমাদের যে কাস্টমার সার্ভিস টিম অথবা মার্কেটিং টিম আছে তারা আসলে এই জিনিসটা হ্যান্ডেল করে। সো আমি আপনাকে প্রথমে রিকোয়েস্ট করব আপনি ডক্টর কনসালটেশনে আসুন, আসলেই আপনার কোলন হাইড্রোথেরাপি লাগবে কিনা, কেন অ্যাসিডিটি হচ্ছে, এই জিনিসগুলো আগে আমরা ডিসাইড করি এবং আপনি ট্রিটমেন্ট করার চেষ্টা করি। দেন কস্টিং অ্যান্ড এভরিথিং আমাদের কাস্টমার সার্ভিস টিম এবং মার্কেটিং টিম হ্যান্ডেল করবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, সো অলমোস্ট অনেক প্রশ্ন, অনেক আসলে ভিউয়ার্স ছিল আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। সো ডায়াবেটিসের যে কমপ্লিকেশনসগুলো নিয়ে আজকে লাইভটি করেছি, আমি মনে করি মোটামুটি সার্থকভাবে করতে পেরেছি, কারণ অনেক প্রশ্ন ছিল, সেগুলো আনসারও করতে পেরেছি। সো এই প্রশ্নগুলো আনসার করাটা খুব জরুরি ছিল। তারপরে যেটা আমি বলতে চাই যে ডায়াবেটিস পেশেন্টরা আসলে কিভাবে নিজেদেরকে ভালো রাখবেন, এটা আমার লাস্ট সাজেশন। যে এতগুলো কমপ্লিকেশনস বললাম, আমি একটু সাম আপ করে ফেলি। যে প্রথম কমপ্লিকেশন হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, তারপর যেটা বললাম কোলেস্ট্রল ইস্যুস, ইসকেমিক হার্ট ডিজিজ, পেরিফেরাল নিউরোপ্যাথি, চোখের অপটিক নিউরোপ্যাথি অ্যান্ড হজমের সমস্যা। এগুলো ছাড়াও কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের অবেসিটি দেখা যায় অথবা ওয়েট লস, এটাও দেখা যায়, এটাও একটা কমপ্লিকেশন। সো অবেসিটি কিন্তু এখন একটা ডিজিজ। সো আগে অবেসিটিকে বা স্থূলতাকে আমরা বলতাম যে এটা একটা জাস্ট সিমটম, কিন্তু অবেসিটি থেকে এত ডিজিজের উৎপন্ন হয়। সো অবেসিটি একটি ডিজিজ। সো অবশ্যই অবেসিটিটাকে অ্যাভয়েড করতে হবে, স্থূলতা থাকলে সেটাকে কমিয়ে আনতে হবে, এক্সারসাইজ রেগুলার করতে হবে। সো আর যে কমপ্লিকেশনস হতে পারে সেটা হচ্ছে ছেলেদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ইনফরমেশন, ইরেকটাইল ডিসফাংশন। সো ডায়াবেটিস যাদের দীর্ঘদিন ধরে থাকে, তাদের আমি যেহেতু বলছি যে বারবার যে ডায়াবেটিস ইটস অ্যাবাউট মেটাবলিজম, ব্লাড ফ্লো। সো পেনিসের সূক্ষ্ম নাড়িগুলোতে যদি ব্লাড ফ্লো ভালো না থাকে তাহলে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন খুবই কমন পুরুষদের জন্য। সো দীর্ঘদিন যাদের ডায়াবেটিস থাকে তারা অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকবেন এবং একটু এ ধরনের প্রবলেম ফেস করলেই দেরি না করে আমাদের কনসালটেশনে চলে আসুন। ডক্টর কনসালটেশন আপনি যেতে পারেন। আমরা ইডব্লিউ ফিলামেডিকা যেটা করছি যে আমরা যে নর্মাল মেডিসিন দিয়ে ইরেকশনটাকে ঠিক করা সেটা করছি না, আমরা পার্মানেন্টলি এটি মানে যেটাকে আমরা বলি পিআরপি ট্রিটমেন্ট বা পি শট, এটার মাধ্যমে এবং কিছু সেক্সুয়াল হরমোন অ্যাক্টিভ হয় সেই জন্য কিছু নিউট্রিয়েন্টসের মাধ্যমে এইটার পার্মানেন্ট ট্রিটমেন্ট করছি। সো এটা হলো ডায়াবেটিসের ছেলেদের জন্য খুবই কমন একটি কমপ্লিকেশন। প্রতিদিন আমি সেক্সুয়াল ডিসফাংশন বা ইরেকটাইল ডিসফাংশন পেশেন্ট পাচ্ছি যাদের ব্যাকে ডায়াবেটিস একটি কারণ। সো আরও কিছু প্রশ্ন চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ। সামাদ চৌধুরী বলছেন, সামাদ চৌধুরী আপনাকে আমি আপনার আনসারগুলো টেক্সট করে দিচ্ছি আমার লাইভটি শেষে। থ্যাংক ইউ ভেরি মাচ। একজন বলছিলেন যে
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেক ধন্যবাদ। সো ডায়াবেটিসের যে কমপ্লিকেশনসগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এগুলো সবই কিন্তু কখনো না কখনো লাইফ থ্রেটেনিংও হতে পারে। তার মধ্যে কিডনি ডিজিজ এবং হার্ট ডিজিজ অন্যতম, এবং মেমোরি লস যেটা বললাম এটাও কিন্তু অনেক সময় লাইফ থ্রেটেনিং কন্ডিশন হয়ে যায়। সো সবগুলোই প্রিভেন্ট করা সম্ভব অ্যাডভান্স সায়েন্সে। এবং যে প্রশ্নটি করেছিলেন যে রিজেনারেটিভ মেডিসিন এবং কনভেনশনাল ট্রিটমেন্টের মধ্যে পার্থক্য, এটাই পার্থক্য যে আমরা এই কমপ্লিকেশনসগুলো শুধু ডায়াবেটিস নিয়ে একটা পেশেন্ট আসলে আমরা শুধু ব্লাড সুগার কমানোর উপর দিয়েই নজর দিচ্ছি না, আমরা এই কমপ্লিকেশনসগুলো প্রিভেন্ট করার চেষ্টা করছি। সো এছাড়া যেটা আরেকটি ছোট্ট একটা জিনিস আমি মিস করে গেছি, সেটি হচ্ছে কোলেস্ট্রল ইমব্যালেন্স হলে, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে অনেক সময় লিভারে এগুলো ডিপোজিট হয় এবং ফ্যাটি লিভার ডেভেলপ করে। ফ্যাটি লিভারের স্টেজটাও কিন্তু ভালো না, ফ্যাটি লিভার থেকে ফাইব্রোসিস দেন সিরোসিস কিন্তু ডেভেলপ করে। সো অবশ্যই ফ্যাটি লিভারের যে স্টেজগুলো আলটিমেটলি লিভার সিরোসিস পর্যন্ত আমরা যেতে চাই না। সো তার আগে আমরা ফ্যাটি লিভারকে রিভার্স করতে চাই। সো অনেকগুলো কমপ্লিকেশনস পড়লাম, তার মধ্যে প্রথম আমি আরেকটু শেষবারের মতো সাম আপ করে আমার লাইফটি শেষ করব। ডায়াবেটিস নিয়ে, ব্লাড সুগার নিয়ে যতটা না বেশি চিন্তিত থাকবেন, তার চেয়ে বেশি চিন্তিত থাকবেন এর কমপ্লিকেশনস নিয়ে। এবং এগুলো যদি প্রপার ট্রিটমেন্ট পেতে চান তাহলে অবশ্যই অ্যাডভান্স সায়েন্সে আপনাকে যেতে হবে, বিকজ কনভেনশনাল ট্রিটমেন্টে আমরা শুধু ব্লাড সুগারটাকে কন্ট্রোল করার জন্য মেডিসিন দিচ্ছি অথবা ইনসুলিন দিচ্ছি, বাট ইটস নট দ্য রাইট ট্রিটমেন্ট অলওয়েজ। সো ইটস আ পার্ট অফ ট্রিটমেন্ট। সো আমাদের কমপ্লিট ট্রিটমেন্ট করতে হবে। আই এম নট টেলিং যে কনভেনশনাল মেডিসিন নেওয়া যাবে না, কনভেনশনাল মেডিসিনের পাশাপাশি আমাকে অ্যাডভান্স সায়েন্স যে ট্রিটমেন্টগুলো নিয়ে এসেছে এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্র্যাকটিস হচ্ছে, সেগুলো বাংলাদেশে প্র্যাকটিস করার যখন সুযোগ আছে সেগুলো ব্যবহার করতে হবে, এবং ডায়াবেটিসকে কন্ট্রোলের সাথে সাথে নিজের হেলথকে সুস্থ রাখতে হবে। সো ইট ইজ আ ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ, কনভেনশনাল মেডিসিন, রিজেনারেটিভ মেডিসিন, ডায়েটারি মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন, সবকিছু মিলিয়ে আপনারা সুস্থ থাকবেন। সো নাম্বার 1 কমপ্লিকেশন ছিল সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, দেন ইস্কেমিক হার্ট ডিজিজ, মেমোরি লস, পেরিফেরাল নিউরোপ্যাথি, হজমের প্রবলেম বা ইনডাইজেশন, দেন অ্যাসিডিটি, যাই বলুন না কেন অনেক সময় যেটা আমরা বলছিলাম ফ্যাটি লিভার, স্থূলতা বা ওয়েট বেড়ে যাওয়া, ছেলেদের জন্য ইরেকটাইল ডিসফাংশন, চোখের যে রক্তক্ষরণ বা অপটিক নিউরোপ্যাথি, এই কমন ডিজিজগুলো আসলে ডায়াবেটিস থেকেই শুরু হয়। খুব কম মানুষই আছে শুধু ইন্ডিভিজুয়াল এই ডিজিজ নিয়ে আসে, দেখা যায় ডায়াবেটিসের সাথে এই প্রবলেমগুলো আছে। সো অবশ্যই এগুলোকে ট্রিট করতে হবে দেরি না করে, এবং এই জন্য আপনাকে অবশ্যই অ্যাডভান্স সায়েন্সের হেল্প নিতে হবে। মেডিকেল সায়েন্স এখন অনেক এগিয়ে গেছে, পুরো ওয়ার্ল্ড এখন ট্রিটমেন্টে অনেক এগিয়ে গেছে, বাংলাদেশেও পিছিয়ে নিয়ে বাংলাদেশে অনেক এগিয়ে গেছে। এবং আমি অ্যাজ এ ডক্টর খুবই হ্যাপি যে এই ধরনের প্র্যাকটিস আমি বাংলাদেশে বসে করতে পারছি। আমার সবসময় একটা ড্রিম ছিল যে এই ধরনের প্র্যাকটিস করার, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো সেই জন্যই আমার আসলে মেডিকেল লাইফের পরে আমি এই ধরনের কাজকর্মই বেশি করেছি, এবং বাংলাদেশে যখন এই ধরনের সুযোগ পেয়েছি এবং এই ধরনের প্রতিষ্ঠান পেয়েছি সেখানে কাজ করে আসলে পেশেন্টদের উপকার যখন চোখে দেখতে পাচ্ছি, সো ইটস এ রিয়েলি হ্যাপি মোমেন্ট ফর মি। সো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং আমার এই লাইফটি বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন। এবং এই লাইফ থেকে যদি কেউ আমার কনসালটেশন করতে চান অবশ্যই আমি এই লাইফ শেষে সেই কনসালটেশন করার যে প্রসেস সেটা দিয়ে দেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লাইভ। থ্যাংক ইউ।